আমরা সবাই চালাক, কিন্তু প্রশ্ন হলো কতটুকু, অথবা আমরা সবাই বোকা, এখানেও প্রশ্ন কতটুকু। দেখেন, আমি আপনাকে বোকা বানাইতে পারুম একবার, দুইবার, তিনবারের সময় কিন্তু আপনি বুঝা ফেলাইবেন। আর আপনি কেন বোকা হচ্ছেন? আপনি আমাকে বিশ্বাস করছেন, বিশ্বাস করে বোকা হইতেছেন। আমি কিন্তু অপরাধী এখানে। আপনি যে বিশ্বাস করছেন এটা তো অপরাধ না, আপনি আমাকে বিশ্বাস করছেন কারণ আপনার ঈমান ঠিক আছে, আপনি মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করছেন। কিন্তু আমি আপনার বিশ্বাসটা ভঙ্গ করতেছি, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে চাতুরতা করতেছি, বা আপনাকে বোকা বানাইতেছি, অথবা আপনাকে চোদু বানাইতেছি। বনিয়ামিন বলে না, চোদু জনতা, আমি সেই চোদু বানাচ্ছি আপনাকে। চোদু খারাপ অর্থে না ভাই, এটা হলো দেশীয় ভাষা। আমার দেশেও বলে রে হাতে কি চৌধু বানাইছে তুই, চৌধু মানে চৌধু বনিয়ামিনের ভাষায়। দেখেন, আসলে মানুষ কিন্তু চৌধু না, কিন্তু মানুষ বুঝতে পারে। হয়তো প্রথম আপনাকে বিশ্বাস করবে, দ্বিতীয়বার বিশ্বাস করবে, থার্ড টাইম যখন দেখবে যে না আপনার কথা তো ঠিক না, আপনি বেঠিকে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে মানুষের কি হয় জানেন? মানুষ 5 ফিট উপর থেকে পড়া যায় মাটিতে, মাত্র 5 ফিট উপর থেকে। গাছের থেকে পড়া মানুষ আবার সোজা হয়ে দাঁড়ায় যায়। বিল্ডিং থেকে পড়েও দেখবেন হাত পা ভাঙলো, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে। কিন্তু এই যে 5 ফিট বললাম, ওইখান থেকে পড়লে আর দাঁড়াইতে পারে না। সে 5 ফিট কি জানেন? মানুষের হাইটের এই যে চোখটা, চোখ থেকে মাটি পর্যন্ত ধরে নেন গড়পড়টা 5 ফিট। এই চোখ থেকে যদি পড়া যায়, এই মন থেকে, মন কিন্তু 4 ফিটের জায়গায়, এই মন থেকে মানে এই 4 ফিট থেকে যদি পড়া যান, আর কোনোদিন উঠা দাঁড়াইতে পারবেন না। তার কাছে, ওই মানুষটির কাছে, ওই মানুষটির কাছে আপনি সারা জীবনের জন্য একটা ঘৃণার পাত্র। হ্যাঁ, ঘৃণার পাত্র। আর ঘৃণা নিয়ে আপনি একই ছাদের নিচে বসবাস করতে পারবেন না। তার চেয়ে বরঞ্চ দুজকে যায় থাকা ভালো। দুজক খারাপ হয়ে যায় তো ওই সংসার, যে সংসারের মধ্যে বিশ্বাস হারায় যায়, যে সংসারের মধ্যে একজনের প্রতি আরেকজনের ঘৃণা থাকে, টিকে না ভাই, সেই সংসার টিকে না। আমাদের সিনেমার একটা সংসার ছিল এরকম, আমি নাম নেব না, উনি পৃথিবীতে নাই, উনি অনেক বিখ্যাত শিল্পী। ওনার বাসায় যখনই যাইতাম, ওনার রুমে বসতে হইতো, আবার দেখতাম ওনার ওয়াইফের রুমে ওনার ওয়াইফের ফ্রেন্ড আসতেছে, ছেলে বন্ধু মেয়ে বন্ধু। আবার ওই অভিনেতার রুমে আমরা যে আড্ডা মারতাম, এখানেও ছেলে মেয়ে সবাই আসতেছে, আড্ডা মারতেছি। কিন্তু ওইখান থেকে এখানের দূরত্ব মাত্র 10 হাত, ওই রুম থেকে এই রুমের। কিন্তু ওদের মনের দূরত্ব ছিল হাজার হাজার মাইল, যার জন্য ওই সংসারটা টিকে নাই। আমরা যখন চলে আসতাম না, তারা যার যার রুমে ঘুমাইতো। এটাকে সংসার বলে? সংসার বলে না। যাই হোক, এতগুলো কথা কেন বললাম জানেন? আপনারা বুঝা ফেলাইছেন আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান, হ্যাঁ ওনার নাম ডাক্তার জাহিদুর রহমান, ওনার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা আছে। যেমন ভক্তি শ্রদ্ধা আছে আমার ইলিয়াস হোসেনের প্রতি, পিনাকি ভট্টাচার্যের প্রতি। পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন সেফ জোনে থাইকা দেশের জন্য গত 16 বছর অনেক কিছু করছে, কিন্তু সেফ জোনে ছিল। আর ডাক্তার জাহিদুর রহমান দেশের ভিতরে ছিল ভাই, এই দেশের ভিতরে অনেক রিস্কে ছিল, অনেক প্রতিবাদ করছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ওনার বলিষ্ঠ কণ্ঠ যদি আপনারা শুনতে চান, ওনার অতীতের ভিডিওগুলা দেখেন। আওয়ামী লীগের আমলেই দেশের ভিতরে থাইকা উনি এইসব বক্তব্য যে দিত না, আমি ভয় পাইতাম, আমি আসলে ভয় পাইতাম। আমি একবার একজন অবসরপ্রাপ্ত এক ডিআইজি সাহেবকে, উনি আমার খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা উনি কি দেশের বাইরে? কারণ আমার বিশ্বাস হইতো না একটা জাহিদুর রহমান এই দেশে থাইকা আওয়ামী লীগের সমালোচনা করতো, শেখ হাসিনা সমালোচনা করতো ভাই, যার জন্য আমি বলছি উনি কি দেশে না দেশের বাইরে। তারপর ওই ডিআইজি সাহেব জানাইলো আমাকে যে না উনি দেশের ভিতরে। চিন্তা করেন ওনার সাহসটা, কলিজা আছে ভাই। ওই কলিজাটা এখন জৈলা পুইলা ছাই হয়ে যাইতেছে ওনার। হ্যাঁ, ওনার কলিজা জ্বলতেছে, শুধু তার জ্বলতেছে না, আনা নাসরিন ওনার কলিজাটাও তো জৈলা পুইলা ছাই হয়ে যাইতেছে ভাই। পরকিয়া প্রেমে যদি পড়ে কেউ, হ্যাঁ দেখেন যৌন জেলাস খুব খারাপ জিনিস তো ভাই। এই যে আনা নাসরিনের কাছে এটা একটা পুরো যৌন জেলাস না, যে তার হাজবেন্ড অন্য একজন নারীর সঙ্গে খোলামেলা, বুঝেনি তো,
তখন কলিজার ভিতরে কেমন লাগবে একবার ভাবেন তো। আপনি নিজে চিন্তা করেন যে আমার প্রেমিকা একজনের সাথে এরকম, বা আমার স্ত্রী আরেকজনের সাথে এরকম, বা আপনি নারী হয়ে চিন্তা করেন যে আমার হাজবেন্ড আরেকজনের সাথে, ভিতরে লাগবে না ভাই? এই জন্য বলছি কলিজা পুরা ছাই হয়ে যেতেছে। দেখেন অনেকে এসব বলে যে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কেন নাক ঘামান। আমি ভাই নিজেই বলি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো একদমই উচিত না। আমার ভিডিও যারা দেখছেন আমি এই কথাটা বহুবার বলছি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব হয় ওর মধ্যে কখনই যাবেন না। গেলেই আপনি বিপদে পড়বেন এবং আপনিই পরে কলঙ্কিত হবেন, আপনাকেই দোষী করা হবে। এই কথাটা আমি কিন্তু বলি মাঝে মাঝে। কিন্তু ব্যক্তিগত ব্যাপার তো সেইটাই যেটা ব্যক্তি আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু কোন ব্যক্তি এসে যদি সোশ্যাল মিডিয়া এটা প্রচার করে, তার নিজের ঘরের খবর বাইরে দিয়ে দেয়, তখন তার এটা ব্যক্তিগত হয় না, এটা ব্যক্তির মধ্যে ছড়াইয়া যায়। তো যার জন্য অন্যরা এসে এটা নিয়ে কথা বলে। দেখেন আজকে এই জাহিদ সাহেবের সংসারের সাথে জড়াইয়া গেল ইলিয়াস হোসেন সাহেবও, ওনাকেও জড়াইয়া ফেলছে, মামলা করতে গেছে। কতটা দুঃখজনক দেখেন। এই জাহিদ সাহেব, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য একটা নতুন দেশের জন্য কি লড়াইটা না করছে। অন্য 16 মাসেই দেখেন কতটা বদলে গেল। সেই যোদ্ধার নামে মামলা করতে গেল, আরেক যোদ্ধার ওয়াইফ মানে আনা নাসরিন মামলা করতে গেছে বা করছে, এরকম একটা কিছু। এটা নিয়ে ইলিয়াস হোসেন সাহেব বলছে সাবধান, কর্ম চলতেছে, মানে ভিডিও বানাইতেছে, একেবারেই ল্যাংটা কইরা ছাইরা দিবে। হ্যাঁ, উনি খুব জিদি লোক, তো রাগির লোক। আর রাগ করবে না কেন ভাই? ওনার কি দোষ? উনি তো ভাই এটার সাথে জড়িত না, জড়িত করছেন আপনারা। আনা নাসরিন, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা রেখে কথা বলতেছি। শুনছি আপনি আবার শর্ট ফিল্মের সাথেও জড়িত ছিলেন, আমাদের মিডিয়া তো জড়িত ছিলেন। যাই হোক, যেভাবেই থাকেন আমি জানি আপনি এই মুহূর্তে ভালো নাই, আপনি অনেকদিন যাবতই এলোমেলো। এই ঘটনাটা কিন্তু এই 2-3 সপ্তাহ বা 2-3-4 মাসের না ভাই, 2-3-4 বছরের ঘটনা, অনেক পুরনো ঘটনা এটা। কিন্তু জাহিদ সাহেবের এই সংসারের ঘটনাগুলা বুঝছেন, শুধু ওনাদের মধ্যে সীমাবদ্ধ প্রথম ছিল না, 2 পরিবারকে এটা ছুঁয়ে গেছে ভাই। ওনাদের এই সংসারের আগুন কিন্তু নতুন কিছু না, কিন্তু এমন না যে 1 মাস 2-3 মাস আগের ঘটনা, 2-3 বছর পুরনো ঘটনা। তার মানে কতদিন যাবত এই আগুনে পুড়তেছে, খেয়াল করছেন? দেখেন জাহিদ সাহেবের শ্বশুরও হার্ট অ্যাটাক করে হাসপাতালে যাইতে হয়েছে এই ঘটনা শোনার পর। এই ঘটনা সবাই জানা গেছেন। এই ঘটনা এখন আর খুইলা বলার কিছু নাই, খুইলা বলতো ভালো লাগতেছে না, তারপরও বলবো। হায় হায়, এই মুহূর্তে স্বামী ওসমান থাকলে ভালো হইতো। হ্যাঁ, ওনার বড় ভাই যার সাথে ঘটনা, ওনার বড় ভাই স্বামী ওসমান থাকলে ভালো হইতো। হ্যাঁ, রুমিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারতো। রুমিন ফারহানা সবসময় বলে রাজনীতির জন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই, স্বামী খুঁজা পায় নাই। একজন ত্যাগী নেত্রী উনি। আর এই ত্যাগী নেত্রী এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত। কোন টাইমে জড়িত, কোন টাইমে এই কলঙ্কটা প্রকাশ পাইল? যে টাইমে বিএনপি অনেক প্রশ্নের সম্মুখীন না ভাই, এত বড় একটা দল অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে মাঠের রাজনীতিতে। এটা তো বুঝতে পারেন, এটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি, এই জাহিদ সাহেবের এই সাংসারিক ঘটনাটার সাথে পিনাকিদা জড়াইলো, ইলিয়াস হোসেন জড়াইলো। পিনাকিদা একটা স্ট্যাটাস দিছে, ইলিয়াস হোসেন তো আবার একটা স্ট্যাটাস দিছে। আবার ওই স্ট্যাটাসটা দেখেন আনা নাসরিন শেয়ার করে। ইলিয়াস হোসেনের যে কোনো স্ট্যাটাস আনা নাসরিন তার পেজে শেয়ার করে। তার মানে কি, এই আনা নাসরিন যে কোনো সাংবাদিকের মাধ্যমে হয়তো ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করছে, কারণ ওনার ওই মনের ক্ষোভগুলা জ্বালাগুলা হয়তো প্রকাশ করতে পারতেছে না। ওনার হাজবেন্ড ওনাকে পাগল বানাইবার জন্য ওনার বোনদেরকে, ওনার ভাইদেরকে বলতেছে তার মানসিক চিকিৎসা করতে হবে, তার মানসিক প্রবলেম। সে আবুল তাবুল বকে। আবুল তাবুল বকে মানে ওই যে লিঙ্ক আছে যে একটা, ওই লিঙ্ক নিয়ে স্বামীকে যখনই প্রশ্ন করে তখনই স্বামী মাথা গরম হয়ে যায়। তো উত্তর দিব কি? কিন্তু উত্তর একটা আদায় করছে, বুঝাই যায়। নাইলে উনি এই কথা কেন বলবেন? কি কথা বলছে? যে আমার স্বামীকে ব্ল্যাকমেইল কইরা কেউ একজন
তার বয়ান প্রকাশ করতেছে তার মাধ্যমে, মানে তাকে শিখায় দেয় এইটা বলতে হবে। এই ধরেন আমি বিএনপিকে ভালোবাসি এটা বলতে হবে, আমি জামাত ইসলামকে ঘৃণা করি এটা বলতে হবে, আমি ইসলাম মানি না এটা বলতে হবে। আমার স্বামীকে দিয়ে এগুলো বলাইবার চেষ্টা করা হচ্ছে। মানে উনি এরকম কিছুই তো বুঝাইছেন, তাই না? আর জাহিদ ইসলাম ওনার বউরে কি বুঝাইছে, যে আমার ইয়াংকালের অনেক আগের বান্ধবীর সাথে একটু টেম্পো চালাইছিলাম, ওই টেম্পোর ভিডিওটা আছে একজন নেত্রীর কাছে বা কারো কাছে, এরকম বুঝাইছে। আমাকে সে ব্ল্যাকমেইল করতেছে। তাহলে এখন আনা নাসরিনের কি করা উচিত ছিল? সরাসরি চলে যাওয়া উচিত ছিল থানায় যাওয়া উচিত ছিল না ভাই? আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল না? যে আমার হাজবেন্ডের যদি কিছু থাকে সেটা আমি মাইনা নেব, ওই কষ্ট আমার, উনার এটা অতীতের ব্যাপার, উনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। কিন্তু আইনের আশ্রয় উনি নেয় নাই। কিন্তু উনি ওই পথে যান নাই। উনি কোন পথে গেলেন? ভয়াবহ এক পথে চলে গেল। ইলিয়াস হোসেনকে জড়াইয়া দিল। ইলিয়াস হোসেনের নামে মামলা করবে। কার নামে মামলা? তার বউ করতেছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জায়েদ, তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছে? আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না, ওই দেখার রাস্তা বন্ধ করে দিছে। এখন ভিপিএন দিয়ে দেখতে হবে। পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে। কারা বন্ধ করলো? হায় হায়, কোন অবস্থায় নিয়ে ঠেকাইছে জুলাই নায়কদেরকে। দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে। সময় বদলায়, আমরাও বদলাইয়া যাই। একদিন আমিও ভিলেন হয়ে যাইতে চাই। হ্যাঁ, আমিও ভিলেনের পথে যাব ভাই। বাংলাদেশের মানুষ চোদু না। কে কোথা থেকে কি খেলতেছেন এটা আমরা খুব ভালো বুঝি। চোদু মনে করার কোনো কারণ নাই ভাই, কোনো কারণ নাই। যাই হোক, এবার অন্য কথায় এসে ভিডিওটা শেষ করে দেই। আমাদের ডক্টর ইউনূস স্যার পিআর সিস্টেম চালু করে দিছে। হ্যাঁ, অলরেডি কিন্তু চালু। দেখেন বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 1 জন, এনসিপি থেকে 1 জন, বড় দল থেকে 2 জন। এটাই তো পিআর সিস্টেম। বিদেশ চলে গেছে। কোথায় নিয়ে গেছে? জাতিসংঘের একটা সমাবেশে। কেন নিয়ে গেছে? এইটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা করছে যে ওইখানে যায় হাত মিলাবে, ওরা ভুডুর ভুডুর করবে, নিচে নিচে টেম্পো চালাবে, ওরা ষড়যন্ত্র করতেছে, যার জন্য 3 দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে। না ভাই, এগুলো হলো চৌধু কথাবার্তা। দেখেন আপনার আমার চেয়েও বড় টেনশন কার জানেন? সে হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস স্যারের। এটা মাথায় রাখেন। 1000 না, 2000 না, কয়েক হাজার, অনেক অনেক সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে। উনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে, বিদেশে আছে কিনা জানি না। উনার তো টেনশন সবচেয়ে আগে। কেন আগে? শেখ হাসিনা তো সরাসরি বলে এই যে মেট্রিকুলার ডিজাইনের যে আমাকে সরানো হইলো, এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে টেনশনটা কার? টেনশনটা কার? রাজাকার রাজাকার বইটা যেসব রাজনীতি শুরু করছিলেন, কোথায় নিয়ে ঠেকায় আপনি যদি দেখবেন, কোথায় যায় পড়েন। হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। যে যা ভাবতেছেন তা না, অনেকে আমরা বইলা ফেলাই। কোথায় কোথায় এই যে আর্মি ক্ষমতা নিয়ে নিবে, মিলিটারি এক্ষুনি চলে আসবে, কোনদিন এসব মাথায় ঢুকাইয়েন না। এই দেশে এই ধরনের ঘটনা হবে না। কেন হবে না জানেন? জাতিসংঘে আমাদের দেশের আর্মি ভাইরা, আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে। ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই, এখানে 10 বছর চাকরি করে ওই বেতন পাবে না। ওইখানে 2-3 বছর থাকলে যে বেতনটা পায়, ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে, নিজের গ্রামের বাড়ির ভাঙা বাড়িটাকে পাকা করতেছে। এটা মাথায় রাখেন। এই দেশে আর্মি কোনো ঘুডুর ঘুডুর করলে জাতিসংঘে থেকে সবাইকে পাঠায় দিবে। আর যাদেরকে পাঠায় দিবে তাদের হাতের নিশানা তো জানেন কেমন। বিদেশের থেকে নিশানা ঠিক করে আসতেছে। ওই নিশানা কার বুকে ঠেকায় দিবে এটা কি ভাইঙ্গা বলতে হবে? আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিবেন, আমি আপনাদের ছাইরা দেবো? এত ক্ষমতার লোভ কেন আপনার? এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই? অবশ্যই জিজ্ঞেস করবে। বিডিআরের হত্যাকাণ্ডের পরে কিছু ভয় শুনেন নাই? শেখ হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুঁড়া মারছিল। এরকম সাউন্ড পান নাই? অডিও বার্তা পাইছেন তো? তাইলে ওইটা মাথায় রাখেন। বিবেক আর বিচার করবেন।
বিচার হয় ভাই বিবেক দিয়া, বিবেক ছাড়া বিচার হয় না। ওই বিবেককে জাগ্রত করতে হবে, বিবেক দিয়া ভাবতে হবে সবকিছু। বিদায় নিবার আগে শুধু এইটুক বলবো, আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবকে। শামীম ওসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন। উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই, স্বামীর সংসারে যায় নাই, ত্যাগী নেত্রী। এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা, বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে, ভাই ব্রাদার আছে না, আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন। কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দলের বদনাম হবে। যেমন বদনাম হয়ে গেল আজকে জাহিদ ইসলামের মতো একজন ব্যক্তির, যেমন বদনাম হয়ে গেল আনা নাসরিনের, এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন, পিনাকি, আমি, অনেকেই। চিন্তা করেন কোথা থেকে শুরু আর কোথায় যায় আর শেষ। কিন্তু এই শেষটা জানলো, এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না। কিন্তু মাথায় রাখবেন অশুভ কিছু হবে না। এই যে 3 দল থেকে 3 জনকে নিয়ে গেছে, কোনো গুডুর বুডুর করার জন্য না, কোন ষড়যন্ত্র করার জন্য না, কোন রকম কিচ্ছু না ভাই। এটা কি জানেন? ওই যে বিচার, হ্যাঁ, ওই বিচার নিয়ে কথা বলবে জাতিসংঘের সাথে। 3 দলের 4 নেতাকে নিয়ে গেছে। 3 নেতা বাংলাদেশ থেকে গেছে, আরেক নেতা বিদেশ থেকে আইসা জড়িত হবে। আর বিদেশ থেকে যে আসবে সে তারেক রহমানের কোন বার্তা ওনার কানের কাছে বলবে। হ্যাঁ, বিদেশ থেকে যে আসতেছে ওনার কানের কাছে বলবে যে তারেক সাহেব এই কথাগুলা বলছে। আর সব কথার শেষ কথা কি জানেন? সবাই এক জায়গায় আসবে, জুলাই সনদ ঘোষণা হবে, পিআর সিস্টেম নির্বাচন হবে, বাকি সব দাবি দাওয়া মাইনা নিবে। আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতে যাইতে হবে, মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে, সবাইকে মিলা। তাইলে সবারই ইজ্জত রক্ষা হয়। আইন যা বলবে তাই, এই পথেই যাইতে হবে। আর না হয় হ্যাঁ আর না ভোট, বাস শেষ। ওই একই জায়গায় আসবে। এক হয় মাননীয় বিচারপতির কাছে, আর না হয় এই যে আমরা আম জনতা। এখানে মাননীয় লাগাবার দরকার নাই, আম শব্দ লাগায় দেন। এই আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে। আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে, এবং সেই পথেই যাবে। এক পক্ষে বলে সংস্কার করতে হবে, আরেক পক্ষে বলে নির্বাচন করতে হবে। কিন্তু সংস্কারটা কি এখনো কিন্তু আম পাবলিক, মানে আমার মতো আম পাবলিক ঠিক মতো বুঝা উঠতে পারে নাই। এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি, এই 1 মিনিট 2 মিনিট লাগবে। একজন ডিসি সাহেব এই সংস্কার করার জন্য রাঙ্গামাটি যাচ্ছিল, সাথে তার বউ, নতুন বউ। যাইতে যাইতে গাছের ছায়া, উপরে গাছ, চারিদিকে গাছ, কি সুন্দর পরিবেশ। হঠাৎ বউর চোখে পড়ছে গাছের মধ্যে একটা পাখির বাসা। কোকো, গাড়ি থামাও, গাড়ি থামাও। গাড়ি থামাইছে, বলে যে একটা পাখির বাসা দেখলাম, এটা আমাকে নিয়ে দাও, এটা আমার দরকার, ড্রয়িং রুমে সাজামু। নতুন সংসার ভাই, নতুন বউ চাইছে। ডিসি সাহেব গাড়ি থেকে নাইবা গাছের সামনে যায়, দেখে আরে বাপ রে বাপ, এত উঁচা ডাল, উঠবে কেমনে। দেখে যে দূরে একটা ছেলে গরু চড়াইতেছে, ছাগল গরু চড়াইতেছে। তাকে বললো যে এদিকে আসো। ওই পিচ্ছি আসছে, বলে যে তোমাকে আমি 50টা টাকা দেবো, ওই পাখির বাসাটা আমার পাইরা দাও। বলে না স্যার, পারুম না, বইলা চইলা গেছে। আবার ডাকছে, আচ্ছা 100 টাকা নাও। ওই ছেলে বলতেছে 100 টাকা কেন, আপনার 1000 টাকা দিলেও তো আমি পাইরা দেবো না, বইলা চইলা গেছে। ডিসি সাহেব গাড়িতে ফেরত আইছে। বউ বললো কি হয়েছে? না, এটা পারা যাবে না। ওই ছেলেটাকে বললাম, সেও না বললো, কিন্তু তাকে আমি 100 টাকা দিতে চাইলাম, সে বলে যে 1000 টাকা দিল না। কেন এমন কথা বললো? আবার নামছে কৌতূহল নিয়ে, আবার ডাকছে, এই বাচ্চা শুনো, তুমি 1000 টাকা দিলেও এটা পাইরা দিবা না, কেন বললা? স্যার ওইখানে ডিম আছে, সন্ধ্যার সময় পাখি ফেরত আসবে, আয়সা যদি তার বাসা না পায়, ডিম না পায়, তার ভিতরটা কেমন লাগবে এটা আপনি বুঝেন? বুঝেন না স্যার, বইলাই দৌড় দিয়া চইলা গেছে। হায় হায় হায়, এটা কি বললো? মনটা ভাইঙ্গা গেল তার। গাড়িতে ফেরত গেছে। বউ বলে কি হয়েছে? ওগো শুনো, আমি যে লেখাপড়া করলাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কি শিখলাম? আমার তো কোনো সংস্কারই হয় নাই। ওই ছেলে হয়তো স্কুলও যায় না, গরু চড়ায়, ছাগল চড়ায়, ও ওর পরিবারের কাছ থেকে যে সংস্কার পাইছে, আমি তো বিশ্ববিদ্যালয় থেকে, স্কুল থেকে, কলেজ থেকে ওই শিক্ষাটা পাই নাই, ওই সংস্কারটা পাই নাই।
পুরা ঘটনাটা বউরে খুইলা বললো, বউ লজ্জিত হইল এবং বলল যে হ্যাঁ, এটাকেই বলে সংস্কার। হ্যাঁ ভাই, পারিবারিক ভাবে যদি সংস্কার না পান তাহলে ওই শিক্ষার কোনো দাম নাই। বেসিক জিনিসটা জানতে হবে, মানবতা বোধ থাকতে হবে, ভিতরে মায়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে, মানুষরা মানুষকে ভালোবাসতে হবে। মানুষরা মানুষকে ঘৃণা করবেন কখন? যখন সে অমানুষ হবে। অমানুষকে ঘৃণা করেন, কিন্তু একজন মানুষ হয়তো সে গরিব, তাদের মধ্যে গা পুজ হয়ে গেছে, তাকে ঘৃণা করার দরকার নাই। সম্ভব হইলে তার মেডিসিন আইনা দেন, তার চিকিৎসা করান, এই যে একটু সেবা করলেন না, এইটাই হইলো শরিয়া আইনের ভিতরের কথা, মূল কথা, বুঝলেন? এই যে টক শোতে আইসা বলতেছে না এখন শরিয়া আইন চলে আসবে, এই দেশের নারীদের কি হবে? মাথায় তো আর ঘোমটা দিতে পারবে না, ফোঁটা দিতে পারবে না, পেট দেখা গেলে পেটে আলকাফলা মাইরা দিবে, ঘোমটা না দিলে চুল কাইটা দিবে। এই যে এইসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কেন জানেন? এই প্রোপাগান্ডা গুলো এই জন্য ছড়ানো হচ্ছে যেন এই ইসলামিক মাইন্ডের কেউ সামনে না আসতে পারে, ওদেরকে দাবায় রাখার এটা হলো সুকৌশল ভাই, আর কিচ্ছু না। দেখেন আমি থাম্বনেলে কি দিছি, দুইজন নারী আছে এখানে, সায়ন্তা শর্মা, তাসনিম জারা। একজনকে দেখেন হেজাব পরা, কি সুন্দর লাগতেছে, কিন্তু আরেকজন কি অসুন্দর লাগতেছে? তাকেও সুন্দর লাগতেছে। অনেক গুণী নারী ডাক্তার তাসনিম জারা, ওর মাথায় তো ঘোমটা নাই, চুল খোলা। এই যে দুইজনকে দিলাম কেন? এই দুইজনকে আপনারা নাহিদ ইসলামের দুই পাশে দেখেন নাই? সবসময় দেখছেন। আর এই নাহিদ ইসলামকে প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করা যায়, বলছিল না ইমাম? ইমামের পাশে দুইজন, তাইলে বুঝা নেন শরিয়া আইন কি হবে। আপনাকে জোর কইরা মাথায় ঘোমটা দেওয়াবে না। আপনি কপালে ফোঁটা দিবেন না মাথায় ঘোমটা দিবেন না পেট খোলা রাখবেন, এটা আপনার ব্যাপার। আপনার সমাজ যদি আপনাকে অ্যালাউ করে, আপনি যা ইচ্ছা তা করেন। সমাজে থাইকা তো সমাজের বাইরে যাইতে পারবেন না। আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা আইন মাইনা চলতে হবে, একটা নিয়ম মাইনা চলতে হবে, একটা সিস্টেমে চলতে হবে। আর ওই সিস্টেমটা কি? ওইটাই শরিয়া আইন। শরিয়া আইনের বাইরে তো কিছু নাই রে ভাই। আমরা যে একজন আরেকজনকে সালাম দেই, জিজ্ঞাসা করি কেমন আছেন, ভালো আছেন কিনা, এইটাই তো শরিয়া আইন। এখন একজন রাস্তায় একজন নারী দেখলেন, তাকে আপনি ইভটিজিং করলেন, এটা শরিয়া আইনও তো অ্যালাউ করবে না। আমাদের বর্তমান আইন কি অ্যালাউ করে? নিশ্চয়ই করে না। আমাদের বর্তমান যে আইন আছে, দেশ যে আইনে চলতেছে, ওই আইনেই চলবে রে ভাই। ওই আইনের মধ্যেই বুঝছেন আপনি শরিয়া আইন খুঁজে পাবেন। শরিয়া আইন আলাদা কিছু তো না। এই আলাদা কিছু করে দেখানো হচ্ছে কেন? ভয় ঢুকাই দিতে চায়, নারীদের মনের মধ্যে ভয় ঢুকাই দিতে চায়। কিন্তু ভাই ওই টাইম কি এখন আছে? 4 কোটি নতুন ভোটার, একদম ইয়াং, 18 বছর বয়স, এই জেনারেশন জি আপনাদের এসব ফালতু জিনিস খাবে না। গত 2 দিন যাবত একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতেছি, কিছু বুদ্ধিজীবী টক শোতে আইসা বলার চেষ্টা করতেছে জামাতে ইসলাম ধর্ম ব্যবসা করে, ইসলামকে ক্যাশ কইরা মানুষের মন জয় কইরা ভোট আদায় কইরা দেশের ক্ষমতায় যাইতে চায়। ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। ও ভাই, রাজনীতি কি? রাজনীতি কারা করে? একজন রাজনীতিবিদ করে রাজনীতি। আর ওই রাজনীতিবিদ তৈরি হয় কিভাবে? এই সমাজ তৈরি করে। রাজনীতিবিদ সবার সাথে যোগাযোগ করে। কেন যোগাযোগ করে? এই যে সমাজের সবাই মনের কথা যায় না, সে কি করবে? রাষ্ট্র চালাবে। সমাজ যেভাবে চাচ্ছে সেভাবে রাষ্ট্রকে চালাইতে চাইবে। তাহলে আসেন, রাষ্ট্র কি ছিল না মদিনা রাষ্ট্র কিভাবে চলছিল? মদিনার সনদপত্র মানে কি? ওইটাই তো সংবিধান, মদিনার সংবিধান। ওই সংবিধান কিভাবে তৈরি হইলো? আল্লাহ রসুল কি মক্কা থেকে যায় ওই সুযোগ পাইছিল? না, ওই সুযোগ পায় নাই। সমাজের সবাইকে বুঝাইতে হয়েছে। তৎকালীন এই কাবিলা ওই কাবিলার সাথে সবসময় ভাই মারামারি কাটাকাটিতে জায়গা থাকতো। কোনো নারীদের সম্মান ছিল না। এই অরাজকতা থামাইবার জন্য আল্লাহ রসুলকে কখনো কখনো যুদ্ধ করতে হয়েছে, কখনো কখনো সমাজের মুরব্বীদের নিয়ে বসতে হয়েছে এবং একটা আইন পাশ করতে হয়েছে। ওই আইন পাশ করেই তো মদিনা রাষ্ট্রটাকে চালাইছে। তার মানে কি ওইখানে রাজনীতি জড়িত ছিল না? রাজনীতির সাথেই তো ইসলাম জড়িত। তাহলে ভুয়া কথা কেন বলেন?
ভাই পৃথিবীর কোন মানুষই রাজনীতির বাইরে না, সবাই রাজনীতির সাথে জড়িত। কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেই। রাস্তায় একটা ফকির আছে না, সেও তো ট্যাক্স দেয়। হয়তো বলবেন সে আবার কেমনে ট্যাক্স দেয়? ভাই ফকির কি ব্রাশ কিনে না, টুথপেস্ট কিনে না দাঁত মাজার জন্য? ওইখানে কি ট্যাক্স দিচ্ছে না? ওই যে খাবার কিনতেছে ওইখানে কি সে ট্যাক্স দিতেছে না? চাল কিনতে যাক, ডাল কিনতে যাক, কোনটাতে ট্যাক্স নাই? ট্যাক্স তো সে দিতেছে। তার মানে কি তার পয়সায় রাষ্ট্র চলতেছে। আর রাষ্ট্র কে চালাইতেছে? আমরা একটা প্রতিনিধি বাইছা দেই, ওই প্রতিনিধি যায় রাষ্ট্র চালায়, উনি দেশের প্রধান হয়। কথাগুলো কেন বললাম? এই যে টক শোতে যারা এইসব কথাবার্তা বলতেছেন, এই বলার পিছনে কারণ কি জানেন? তারাও বুঝা ফেলাইছে মনে মনে, হায় হায় এরা তো চলে যাইতাছে। ডাকসু আর জাকসুর নির্বাচনের পরে ওরা বুঝা ফেলাইছে ভাই দেশ কোন দিকে যাইতেছে। এটা ভাই পাগলও যখন বুঝে, আর এরা তো ভাই পণ্ডিত মানুষ, এরা না বুঝার কোনো কারণ নাই। আর ওই বুঝা ফেলানোর কারণেই ওই যে ওইসব কথাবার্তা নিয়ে আসে। ইসলাম নিয়ে কেন রাজনীতি করবে, ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে, আবার বলে শরিয়া আইন কেন আসবে, শরিয়া আইন চলবে না। কেন ওরা এই মুহূর্তে শরিয়া আইন নিয়ে কথা বলতেছে? কারণ ওই যে তারা বুঝা ফেলাইছে সামনে যে ফাইনাল খেলাটা আসতেছে, ওই খেলায় মারাত্মক খেলা দেখাবে তো ইসলামিক মাইন্ডের সবাই। আগামীকাল 18 তারিখ ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে নাইমা যাইতেছে। আচ্ছা, ওনারা দাবি দাওয়া করতেছে কার কাছে? সরকারের কাছেই তো, নাকি না অন্য কোন দলের কাছে? নিশ্চয়ই সরকারের কাছে তাদের দাবি। তাহলে কেন বিএনপির মতো বড় দল রিয়াকশন দিল? জামাত ইসলাম যদি তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে, তাহলে আমরাও আমাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবো। তাহলে বিএনপির দাবি দাওয়া কি, জামাত ইসলামের দাবি দাওয়া কি? জামাত ইসলামের দাবি দাওয়া জুলাই সনদপত্র ঘোষণা দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে, এবং স্বৈরা শাসকের সঙ্গে যারা ছিল 14 দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের এই নিষিদ্ধ দাবি চাওয়াটা ভাই অযৌক্তিক কিছু না। কারণ কি জানেন? 3 দিন আগে শেখ হাসিনার যাওয়ার 3 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আর ওই নিষিদ্ধ করার জন্য তাল দিছিল কারা, দস্তখত দিছিল কারা? এই 14 দল দিছিল ভাই। যার জন্য ওনারা চাইতেছে যদি ওই দিন বিএনপি কে নিষিদ্ধ করতো, বিএনপি নিশ্চয়ই চাইতো, তাই না? কিন্তু বিএনপি এখন কি চায়? যে না, আমরা এইসব নিষিদ্ধ চাই না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। এই দাবিতে ওনারা রাস্তায় নামবে। আর ওনারা রাস্তায় নামতেছে জুলাই সনদপত্রের ঘোষণা, পিআর সিস্টেম, স্থানীয় নির্বাচন এবং এদের নিষিদ্ধ। এখন দেখেন, এই যে জামাতে ইসলামের চাওয়ার সাথে বাংলার জনগণের মত আছে ভাই। মত আছে কিভাবে বুঝবেন আপনি? এটা বোঝার জন্য সহজ রাস্তায় কমেন্ট বক্সে চলে যাবেন। জামাতে ইসলামের কোন পোস্টে কমেন্ট বক্সে যাওয়ার দরকার নাই, ওনাদের কমেন্ট বক্সে যান। যারা এটার প্রতিবাদ করতেছে যে না আমরা এগুলা মাইনা নেই না, আমরা পাস কইরা সংসদে যায় পাস করুম, তাদের কমেন্ট বক্সটা দেখেন তো। হায় হায়, তাদের কমেন্ট বক্সে যায় দেখবেন জামাতে ইসলামের পালের মধ্যে হাওয়া দিতেছে, সবাই জামাতে ইসলামের পক্ষেই তো কথা বলতেছে। তাহলে আপনাদের যে এই দাবি দেওয়াটা, এটা কি জনগণের বিপক্ষে চলে যাইতেছে না? নিশ্চয়ই জনগণের বিপক্ষে চলে যাইতেছে। কারণ আপনারা তো ওই ইমেজটা গইরা তুলতে পারেন নাই গত 12-13 মাসের আপনাদের যে ইমেজ, আর ওই ইমেজ থেকে যদি এখন ঘুরে দাঁড়াইতে চান, তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত। কারণ আপনাদেরই তো 450 শহীদ হয়েছে, আপনাদের দলের লোক। আপনারা বলেন ওই 450 মায়ের বুকের হাহাকার কি আপনাদের কানে পৌঁছায় না? পৌঁছায় যদি, তাহলে আপনারাই বলেন না কেন জুলাই সনদপত্রের ঘোষণা দাও, এক্ষুনি দাও। আর উচ্চ কক্ষের পিআর সিস্টেম, এটা সবাই মাইনা নিতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, নিম্ন কক্ষেরটা নিয়ে কথা বলতে পারেন, হ্যাঁ নিম্ন কক্ষ নিয়ে কথা বলতে পারেন, ওইটা হয়তো সবাই মাইনা নিবে ভাই। কিন্তু আপনারা কিছুই মানবেন না, সবসময় খালি বলবেন সবই আমরা কইরা দেবো। কিন্তু এই যে কইরা দেবো, এই বিশ্বাসটা তো আগে আনতে হবে। ওই বিশ্বাসটা তো আপনাদেরকে করতেছে না, এটা তো প্রমাণ পাইছেন আপনারা এই ডাকসুর নির্বাচনে, জাকসুর নির্বাচনে, এটা প্রমাণ পাইছেন না? আর আপনারা নিজেরাও জানেন স্থানীয় নির্বাচন যদি আগে দিয়ে দেওয়া হয় কি হবে এই দেশে। স্থানীয় নির্বাচনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওনারা নিজেরা ভাই মাথা ফাটাফাটি কইরা এই পৃথিবী থেকে বিদায় নেবে। বহু মার বুক খালি হবে। কারণ কি জানেন? বহু নেতা, তো নেতার অভাব নাই। এক এক জায়গায় খুঁজলে আপনি 2 ডজন নেতা পাবেন।
ওই নেতাদের চাপেই আপনারা খেতা হয়ে যাবেন। এটা আপনারা নিজেরা ভালো করে বুঝেন বলেই আপনারা স্থানীয় নির্বাচনে আগে যাইতে চান না। আরে ভাই, সবার জন্যই তো এক নিয়ম, পিয়ার সিস্টেম। আর স্থানীয় নির্বাচন করতে অসুবিধা কি? আপনারাই তো বলেন ওরা 10টা আসনও পাবে না, সব আসন তো আপনারাই পাবেন। তাহলে এই নির্বাচনে যাইতে অসুবিধা কি? জনগণের সাথে থাকতে অসুবিধা কি? এই মুহূর্তে যদি আপনারা জনগণের সাথে চলে আসেন, তাহলে কিন্তু দেখেন সবাই মন গার্ডেন হয়ে যায়। আর যদি আপনারা বলেন যে না, আমরা মুখোমুখি দাঁড়াবো, দেখি কার শক্তি বেশি, যদি মাঠে শক্তি প্রদর্শন করতে চান করেন, অসুবিধা কি? জোরজার মুল্লুকতার ওই সিস্টেমে যাইতে চাইলে কিচ্ছু করার নাই। ওই আগের সিস্টেম, ওই পুরানা সিস্টেম ভাঙ্গা চুরা চুরমার করে দিতে হবে। যদি না দেন, তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে। আর ওইটা যদি ঘটে, তখন কিভাবে বলবেন আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, গণতন্ত্রের মুক্তি চাই? ভাই, গলা টিপা ধরবে তো, বুঝেন না কেন? ওই গলা টিপা ধরার আগে আসেন বুক মিলায় ফেলাই। বুক মিলাইলেই ভাই আমরা শান্তির পথে যাইতে পারুম, এই ছাড়া তো কোনো উপায় নাই। আর যদি মনে করেন না আমরা মাঠেই পরীক্ষা দেবো কার জোর বেশি, যান ওই রাস্তায়, আমরা ওই ধরে নিলাম আমরা ওই আমলেই আছি, জোরজার মুল্লুকতার ওই দেশেই বসবাস করতেছি, কিচ্ছু করার নাই। সবার জন্য সবাই খালি দোয়াই করতে পারবো, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।